গোবিন্দপুরে 15 বছর ধরে বিশুদ্ধ জলের অভাব, কোটি টাকার প্রকল্প অচল। কাছাড় জেলার সোনাই বিধানসভার গোবিন্দপুর তৃতীয় খণ্ডে প্রায় 5 শতাধিক পরিবার গত 15 বছর ধরে বিশুদ্ধ জলের তীব্র সংকটে ভুগছে। এলাকায় পিএইচের একটি জল সরবরাহ প্রকল্প থাকলেও তা কার্যত অচল অবস্থায় পড়ে আছে। স্থানীয় সূত্রে জানা যায়, সোনাই বিধানসভার অন্তর্গত পূর্ব গোবিন্দপুর তৃতীয় খণ্ড ফেরিঘাট পয়েন্টে অবস্থিত এই জল প্রকল্পটি গত 10 থেকে 15 বছর ধরে অকেজো অবস্থায় রয়েছে। 2022 সালে জল জীবন মিশন প্রকল্পের আওতায় এই সংস্কার ও ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রায় 1 কোটি 14 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ঠিকাদারকে সংস্কারের দায়িত্ব দেওয়া হলেও বরাদ্দের প্রায় 4 বছর অতিক্রান্ত হলেও কাজ এখনও সম্পন্ন হয়নি। গ্রামের স্থানীয় বাসিন্দা মেজাজুর রহমান লস্কর সাংবাদিকদের জানান, নিয়ম রক্ষার মতো সামান্য কাজ করেই ঠিকাদার বরাদ্দ অর্থ হাফিস করেছেন। অনেক ত্রুটি ধরা পড়লেও বিভাগীয় কর্মকর্তাদের সহযোগিতায় ব্যাপক দুর্নীতি ঘটেছে। এখনো বহু কাজ অসম্পূর্ণ পড়ে রয়েছে। ফলে প্রকল্প থাকলেও 5 শতাধিক পরিবারের ভাগ্যে পিএইচের বিশুদ্ধ জল জোটেনি। এ নিয়ে এলাকাবাসীর ক্ষোভ চরমে পৌঁছেছে। বহুবার অভিযোগ জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের। গ্রামের জনগণ প্রশ্ন তুলেছেন, বরাদ্দকৃত কোটি টাকার বেশি অর্থ কোথায় গেল? তারা মুখ্যমন্ত্রী ও দুর্নীতি নিবারক শাখার কাছে সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। স্থাপিত হয়েছিল প্রায় 20 বছর আগে জলমন্ত্রী মাননীয় মন্ত্রী দীনেশ প্রসাদ গোয়ালা জলমন্ত্রী থাকাকালে এই প্রকল্পটি স্থাপিত হয়েছে। এরপরে 5 বছর জল পেয়েছি আমরা নিয়মিতভাবে। এরপর থেকে এই প্রকল্পটি বিকল হয়ে গিয়েছে। তারপরও বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে বিভিন্নভাবে আমরা যোগাযোগ করা সত্ত্বেও কোনো সুরাহা না পেয়ে গত 2022 সনে আমরা শুনেছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে জল মিশন প্রকল্পের আওতায় এখানে প্রায় কোটি টাকার উপরে এই প্রকল্পের আন্ডারে এটা রেনোভেশনের কাজের জন্য 1 কোটি টাকা গ্রান্ট হয়েছে। কিন্তু বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি এবং যে কন্ট্রাক্টদার, এই কন্ট্রাক্টদারের গাফিলতিতে আজ অবধি আমরা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত গ্রামের প্রায় 2000 মানুষ। এখানে একমাত্র আমরা জলের ব্যবস্থায় একমাত্র এখন বর্তমানে পুকুরের জল, বীজাণুযুক্ত জল, খালে নালার জল দিয়ে আমরা পান করছি, আমরা ব্যবহার করছি। প্রায় 15 বছর থেকে আমরা এই বিশুদ্ধ পানি থেকে আমরা বঞ্চিত। আচ্ছা, এই বিশুদ্ধ পানি থেকে যখন বঞ্চিত আপনারা, এই বিষয় নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলাপ বারবার আলোচনা হয়েছে। দুইবার এসডিও মহাশয় এখানে আইয়া ইনকোয়ারি করে গেছেন, কিন্তু কোনো সুরাহা না পেয়ে আমরা মাননীয় আমাদের সোনার বিধায়ক উনার দ্বারস্থ হয়েছি। উনার দ্বারস্থ হয়ে উনি আমাদেরকে একটা সুপরামর্শ দিয়ে উনি একটু সাহায্য করে আমাদেরকে অস্থায়ীভাবে জল খাওয়ার একটা ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু আজও অবধি আমরা এটা শেষ অবস্থায় আমরা নিতাম পারছি না। এখনো অবধি আজ পর্যন্ত আমরা কোনো জল, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নাই। সংবাদ মাধ্যমের পক্ষকে আমরা অনুরোধ জানাবো, এই অবস্থা আমাদের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়, কাছাড়ের ডিসি মহাশয় বা এই ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সিএম ভিজিলেন্সেও এই সংবাদ পৌঁছানোর জন্য। যেখানে 1 কোটি টাকার উপরে গ্রান্ট পাওয়া, এই টাকা কোথায় গেল? এখানে 0.5% কাজও এখনই হয়নি। যার জন্য আমি গ্রামের পক্ষ থেকে আমি সিএম ভিজিলেন্সের দ্বারা এটা ইনকোয়ারি করে এটার বৃহৎ ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ জানাই। নিশ্চয় আপনারা গ্রামের জনসাধারণের এক ভাষ্য শুনলেন। এই ভাষ্য অনুসারে প্রায় 15 বছর থেকে ওনারা বিশুদ্ধ জল থেকে বঞ্চিত এবং এই বিশুদ্ধ জল না পাওয়ার দরুন ওনারা প্রাণে বাঁচার জন্য খাল বিলের জল পান করছেন এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন। এবং এই বিষয়ে বিভাগীয় কর্তৃপক্ষ বা মন্ত্রী আমলাদেরকে অবগত করার পরেও কোনো সুরাহা পাচ্ছেন না। এখন সরাসরি মুখ্যমন্ত্রী যে কাছে অনুরোধ জানিয়েছেন, আমাদের কাছাড় জেলার যে দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বিভাগীয় কর্তৃপক্ষ, ওনাদের কাছে অনুরোধ জানিয়েছেন যে এই বিষয়টি অনুরোধ করে দেখে আপনার ব্যবস্থা নেওয়ার জন্য। কাছাড়ে কংগ্রেস ত্যাগ করে অগপতে 1.5 শতাধিক কর্মীর যোগদান। কাছাড় জেলায় কংগ্রেসের সংগঠনকে বড় ধাক্কা দিয়ে প্রায় 1.5 শতাধিক নেতা কর্মী শিলচরের ট্যাঙ্ক রোড স্থিত আসাম গণ পরিষদ অগপ জেলা কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে অগপতে যোগদান। যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য সমাজকর্মী সারিকা আজমি বড়ভূইয়া,
প্রাক্তন কংগ্রেস নেতা আক্তার হোসেন লস্কর সহ সোনাই ধলাই শিলচর ও উধারবন্দ এলাকার বহু কর্মী উপস্থিত ছিলেন। এই যোগদান অনুষ্ঠানে অগপের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক KH বিমলেন্দু সিংহ ও সুনীল ডেকা, জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া সহ শীর্ষ নেতৃত্ব উপস্থিত থেকে নতুন সদস্যদের দলে স্বাগত জানান। অগপ নেতারা বলেন, আসামের আঞ্চলিক স্বার্থ, সংস্কৃতি ও সামাজিক অধিকার রক্ষার দলেরই মূল লক্ষ্য। দলৰ ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ সাধাৰণ সম্পাদিকা চৌধুৰী ডাঙৰীয়ানী, দলৰ যুৱ পৰিষদৰ সম্পাদক হুছেইন লস্কৰ ডাঙৰীয়া, আমাৰ অসম গণ পৰিষদ দলৰ জিলা সভাপতি কবিৰ আহমেদ বৰভূঞা ডাঙৰীয়া, কৃষক পৰিষদৰ জিলা সভাপতি ডাঙৰীয়া আৰু আমাৰ ধৰ্মীয় সংখ্যালঘু পৰিষদৰ জিলা সভাপতি ডাঙৰীয়া শাহজাহান ডাঙৰীয়া, লগতে জিলা কমিটিৰ সম্পাদক বিষয়ববীয়া। গতিকে যে কিতাপবোৰত যে 20-25 হাজাৰ মানুহ, 50 হাজাৰ মানুহে ডেইলি চায় তেওঁলোকৰ নিউজবিলাক, সেই কিতাপবোৰ এতিয়া অসম গণ পৰিষদ দলৰ মঞ্চলৈ আহিছে। গতিকে আমি আশা কৰিছোঁ যে এতিয়াৰ পৰা আমাৰ ফলোৱাৰ্ছ বাঢ়ি গ'ল। আগতে যদি আমাৰ ফলোৱাৰ্ছ 10,000 আছিল, আজিৰ পৰা আমাৰ ফলোৱাৰ্ছ হৈ গ'ল 60,000, লগত প্লাছ 50,000। মই ধন্যবাদ জনাইছোঁ। তেওঁৰ লগত থকা সকলোকে মই যোগদান কৰাৰ কাৰণে আন্তৰিক কৃতজ্ঞতা জনাইছোঁ। লগতে আজি আমাৰ দলত বহুকেইজন বিভিন্ন সমষ্টিৰ পৰা, হয়তো কোনোবা AP মেম্বাৰ আছিল, কোনোবা দলৰ বিষয়ববী আছিল, মই সকলোকে মই আন্তৰিক ধন্যবাদ জনাইছোঁ। এই অসম গণ পৰিষদ দল এটা ধৰ্ম নিৰপেক্ষ আঞ্চলিক ৰাজনৈতিক দল। আপোনালোকে জানে যে এটা ইতিহাসৰ মাজেৰে দলটো গঠন হৈছে। আমি কোনো টেবুলত বহি পেলাই আমি দল গঠন কৰা নাই। লাখ লাখ মানুহে যেনেকৈ জুবিন গাৰ্গ ঢুকাওঁতে আজি বিশ্ব ৰেকৰ্ড হৈ গ'ল যে সমগ্ৰ পৃথিৱীৰ ভিতৰত আটাইতকৈ মানুহ যেতিয়া মৃত্যু হয়, মৃত্যু হোৱাৰ সময়ত যে মানুহৰ উপস্থিতি, সেই উপস্থিতি পৃথিৱীৰ ভিতৰত চতুৰ্থ স্থান পাইছে জুবিন গাৰ্গৰ মৃত্যু। তাৰমানে কিমান মানুহে ভাল পাইছে, অসমৰ সকলো মানুহে ভাল পাইছিল, হৃদয় কৰি ভাল পাইছিল। ঠিক তেনেদৰে আমাৰ অসম গণ পৰিষদৰ ইয়াত এজন নেতা আছিল, চাইদুল চৌধুৰী ডাঙৰীয়া। আপোনালোকে জানে অসম গণ পৰিষদ দলৰ সাধাৰণ সম্পাদক আছিল আৰু তেখেতে আমাৰ দলত যথেষ্ট। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। তৃতীয়াতে উদারবন্দ হাসপাতাল রোডের পুজো মণ্ডপের উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজ। একই সঙ্গে তিনি প্রতিমার আবরণ উন্মোচন করেন। ওনার সঙ্গে ছিলেন সমাজসেবী শঙ্কর রায়। ওই দিন মহারাজ মণ্ডপ উদ্বোধনের পূর্বে প্রদীপ প্রজ্বলন করেন। সঙ্গে ছিলেন অতিথিরা। মহারাজ তার আশীর্বাদ নিতে বলেন, আজ শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে তাদের, তাই এই কটা দিন আমরা আনন্দে মগ্নে থাকবো। মা এসেছেন পুরো পরিবার নিয়ে। মায়ের নিচে রয়েছে অসুরেরা, মহিষাসুর, মহিষ, আর উপরে রয়েছেন দেবতারা। আমাদের নিচে রয়েছে অসুরেরা। ওই আসরিক প্রবৃত্তিকে পরাভূত করতে পারলেই আমরা দেবত্বে উত্তীর্ণ হতে পারবো। হাসপাতাল রোডের মণ্ডপ প্রতিমা সম্পর্কে গিয়ে মহারাজ গণধীশানন্দজি বলেন, হাসপাতাল রোড পুজো কমিটি তাদের মণ্ডপ প্রতিমা শিল্পায়নে প্রতি বছর কিছু ব্যতিক্রমী থিম নিয়ে আসে, তবে আধ্যাত্মিকতাকে বজায় রেখে এবছর থিম সুদূর বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের আদলে মণ্ডপ প্রতিমার যে কল্প দৃশ্যপট, তা স্বর্গের প্রতিচ্ছবি। তাছাড়া চন্দ্রোদয় মণ্ডপের ভেতরে রয়েছে শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলার দৃশ্যপট, অপরদিকে রয়েছে রামের লীলা। সবকিছু মিলিয়ে দর্শনার্থীদের আনন্দ দান করতে তৈরি হাসপাতাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি। তিনি বলেন, স্মৃতিকে আঁকড়ে ধরে আমাদের চলমান জীবন, এত কষ্ট কিছু যুবক এই পুজোর আয়োজন করেছে। মণ্ডপ শিল্পী থেকে মৃৎশিল্পী সবাই ব্যস্ত মণ্ডপ সজ্জায় ও প্রতিমার শিল্পায়নে। তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে এই চমকপ্রদ নান্দনিক মণ্ডপ তৈরি করা হয়েছে, যার ফলে মণ্ডপ দর্শনে আসা দর্শনার্থীদের এত ভিড়। আগামী সপ্তাহে আর যে আলোর ঝলসানি নেমে আসবে অন্ধকার, তাই স্মৃতি নিয়ে বেঁচে থাকবো আমরা। ওই দিন বক্তব্য রাখেন সভাপতি প্রদীপ দাস ও সমাজসেবী শঙ্কর রায় ও উদারবন্দ জিপি সভানেত্রী কাকলি কর। ওই দিন প্রাক্তনী যাদের হাত ধরে বিগ বাজেটের পুজো শুরু হয় তাদেরকে সম্মান জানানো হয়। প্রথমে উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয় মুখ্য অতিথি শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গণধীশানন্দজি মহারাজকে। অতঃপর বর্তমান পূজা কমিটির সভাপতি প্রদীপ কুমার দাস ও দর্শন উপাধ্যায়, বিশিষ্ট সমাজসেবী আমির চাঁদ জাহাঙ্গীর, প্রাক্তন সম্পাদক রাজেশ রায়, বর্তমান সম্পাদক চম্পক রায় ওই নৃত্য পরিবেশন করে সপ্তপর্ণা সাহা। সঞ্চালনায় ছিলেন রূপঙ্কর ধর, বৃন্দা রায়, নিহার কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক।
আছে কোতানাবাদ ফতুলাল এখানে আছে সারাদিন বোধহয় শুয়ে পাও না। এবার তিরুপতি মন্দির, সে মন্দিরে প্রণাম করছেন শিলচর রামকৃষ্ণ মিশন সেবাশ্রম সংঘের পূজনীয় শ্রীমৎ স্বামী গানধীশানন্দজি মহারাজ। এখানে একটা থিম আছে মানুষ মানুষের জন্য। ব্লাড ডোনেশন আছে, আবার ব্লাড দেওয়া আছে। এখানে যেমন ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যেটা লোক এখানে যেমন এখানে যেমন ব্লাড ভ্যাকসিন করা হয়, এটা মানুষের জন্য একটা থিম রেখেছি। আনন্দ পেতে চাই, কিন্তু এটা এমন একটা অবস্থা না, প্রত্যেকটা আনন্দের শেষেই এই যে মনে করুন যে এখন আমরা খুব আনন্দ করছি, 4 দিন পরে এই জায়গা অন্ধকার, কিন্তু স্মৃতিটা থেকে যাবে। সেই স্মৃতির জন্যে যে স্মৃতি নিয়ে আমরা বেঁচে থাকবো, যে স্মৃতিটা আমাদের বিবেক বুদ্ধিকে জাগরিত করবে, যে স্মৃতি সবাই মিলে একসঙ্গে বন্ধন করে আনন্দের পথে এগিয়ে যাওয়া যাবে। অন্ধকারই হোক, যত বিপদই আসুক, আমরা সবাই যেন একসঙ্গে এগিয়ে যেতে পারি। তার জন্যে এই একদম দেখুন, আমরা ছোটোবেলায় আমাদের এসব কিছু খেয়ালই থাকে না, আমরা সব এগিয়ে যাই, আনন্দ করছি করতে করতে, কিন্তু প্রত্যেকেই আমরা জানি যে আমাদের বয়স কমছে, বাড়ছে না। আমার যদি 100 বছর আয়ু হয়, 10 বছর হয়ে গেলেই 10 বছর কমে গেলে 90 বছর। আস্তে আস্তে আমরা শেষের দিকে এগিয়ে যাচ্ছি। সেই শেষে কী আছে আমরা জানি না। সেই জন্যে তার প্রস্তুতি স্বরূপ আমরা যদি ভক্তি, শ্রদ্ধা, বিশ্বাস, পরস্পরের মধ্যে সহযোগিতা, সেবা নিয়ে এগিয়ে যেতে পারি, তাহলেই আমরা শেষ পর্যন্ত আনন্দে থাকতে পারি। তা এই আনন্দ উৎসবের জন্য সবাই মিলে এক জায়গায় জড়ো হয়ে যেই মায়ের পূজা করা, বা মনে করুন যে বাসন্তী পূজা, মা কালীর পূজা, লক্ষ্মী পূজা, যে কোনো পূজা মেলা আমাদের হিন্দু ধর্মে সবাই একসঙ্গে মিলেমিশে আনন্দের সঙ্গে এগিয়ে যায়, এটা একটা পদ্ধতি। তা এই আজকের এইরকম একটা দিনে যখন আমরা সবাই একসঙ্গে মিলিত হয়েছি, একটা স্বপ্নের রাজ্যে যেন বিচরণ করছি। এইখানটা ফাঁকা ছিল, এমনভাবে প্যান্ডেল তৈরি হয়েছে এই এদের সব ইয়েতে, হসপিটাল রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির চিন্তাধারায় সবাইকে আনন্দ দেওয়ার জন্য কত খাটছেন, সারা বছর ধরেই হয়তো খাটছেন, কত লোকের কাছে যাচ্ছেন চাঁদার জন্যে, কত প্ল্যান করছেন, কত জায়গায় গিয়ে সব সংগ্রহ করে নিয়ে আসছেন জিনিসপত্র। এই সব মিলিয়ে মিশিয়ে আমাদের সমাজের সবাই খুব আনন্দে থাকবে, একসঙ্গে আনন্দ করতে করতে। শেষ প্রশ্ন থাকছে যে আজকের এই নতুন প্রজন্ম মোবাইলের দিকে যাচ্ছে, পাশ্চাত্য সভ্যতার দিকে ধাবিত হচ্ছে, সেই জায়গায় এখানে কিছু কিন্তু পৌরাণিক তথ্য তুলে ধরা আছে। সেটা আগামী প্রজন্মের কাছে কেমন প্রভাব ফেলবে এবং সেটা সূত্রটা কোথা থেকে ধরলে ভালো হবে? আচ্ছা, একটা কথা মনে রাখতে হবে যে এই যে মোবাইল বলুন, যাই বলুন, এগুলো বেশি দিন আনন্দ দিতে পারবে না। আধুনিক জিনিস এমন জিনিস, আপনি দেখবেন আগেকার যুগের যেসব সিনেমা ছিল, পৌরাণিক সিনেমা, আজ পর্যন্ত সেগুলো আমাদের কত আনন্দ দেয়। পুরনো যুগের গান আমাদের এখনও পর্যন্ত আনন্দ দেয়, কিন্তু বর্তমান যুগের যেসব গান বা সিনেমা 2 দিন চলে, তারপর এরকম অফ হয়ে যায়। তেমনি মোবাইলটা বর্তমানে এসেছে, এটাতে অনেক ভালো জিনিসও পাওয়া যায়। আজকের যুগে জ্ঞান এত সোজা হয়েছে যে আপনি মোবাইলের গুগল টিপুন বা ইউটিউব টিপে একটা জিনিস জানার জন্য দিন, সঙ্গে সঙ্গে আপনি ডিটেলস সব জানতে পারবেন। সেই নিয়ে যদি আমরা আনন্দে থাকি তো ভালো,
না হলে তার মধ্যে খারাপ কিছু আছে, কিন্তু খারাপ জিনিস মানুষকে কখনো সবসময়ের জন্য আনন্দ দিতে পারে না, এটা কয়েকদিনের জন্য আনন্দ দিতে পারে। আপনারা যদি দেখেন আজকালকার যুব সমাজের দিকে তাকিয়ে, তারা এত এগিয়ে যাচ্ছে, এত অ্যাডভান্স, কোথাও একটু কোনো খারাপ কিছু হলেই তারা প্রতিবাদ করছে, তার থেকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এটা এটা খারাপ কিছু নয়, কিন্তু সব কিছুরই ভালো মন্দ কিছু আছে, মোবাইলেরও ভালো মন্দ আছে, কিন্তু এই মন্দ থেকে বেরিয়ে আসার বিশেষ কিছু অসুবিধা হবে না। যুব সমাজ তারা খুব ভালো বোঝে, তাদের ক্যারিয়ার বোঝে, তাদের বাবা মাকে বোঝে, তাদের সমাজকে বোঝে, তাদের দেশকে বোঝে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই আমরা ভগবানের কাছে প্রার্থনা করবো তাদের মনটা যেন তাড়াতাড়ি ঘুরে যায়, বেশি দিন যেন না লাগে। ঘুরবে তো বটেই, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনারাই যুবক ছিলেন দুদিন আগে, এখন একটুখানি বয়স হয়েছে, কিন্তু আপনারা কি মোবাইল নিয়ে থাকতে ভালোবাসে? আপনারা থাকেন না। কত সমাজে কাজ করে, এই শঙ্করবাবু রয়েছে, এইসব রয়েছে, অনেক রয়েছে, এবং কতজন মোবাইলে হয়তো একটু কথাবার্তা বলার জন্যে, নাহলে পড়াশোনার সুবিধের জন্যে, এসবের জন্য ব্যবহার করে। কেউ একটু সিনেমা টিনেমা দেখতে পারে, কিন্তু সেটা বেশিক্ষণ ভালো লাগে না ছোটো পর্দায়। জন্য আমাদের কোনো উৎসাহ নেই, একদম উৎসাহ টগবগ করছি আমরা। এই যুব সমাজ এগিয়ে যাবে, সারা পৃথিবীকে সুন্দর করবে, তার মধ্যে আমরা সবাই আনন্দ নিয়ে যাব। শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নীত করার পর থেকেই পরিবর্তনের আশায় দিন কাটাচ্ছেন গোটা শহরবাসী, কিন্তু শহরের বাস্তব চিত্রটাই যেন বিপরীতে চলে যাচ্ছে। শারদীয়ার প্রাক্কালে একদিকে শহরের মানুষ যখন বৃষ্টির জমা জল থেকে রেহাই পাচ্ছে না, ঠিক তখনই বিভিন্ন এলাকায় এক্সকেভেটর দিয়ে আবর্জনা সারাইয়ের ফলে গর্তের সৃষ্টি হওয়ায় মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্গাপূজার আগে গর্ত ভরাট করার দাবি জানিয়ে পৌর নিগম সহ স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন শহরের জনগণ। উল্লেখ্য, পৌরসভা থাকার সময় শহরের গুরুত্বপূর্ণ স্থানে আবর্জনা ফেলার জন্য নির্দিষ্ট জায়গা ও ডাস্টবিন বসানোর দাবি উঠলেও এই ব্যাপারে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। পৌর নিগমের তরফে আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না করে দেওয়ার ফলে অনেককেই বাধ্য হয়ে উন্মুক্ত স্থানে আবর্জনা ফেলতে হচ্ছে। দুর্গাপূজার সময় অনেক দর্শনার্থীর সমাগম ঘটবে শহর জুড়ে। এই পরিস্থিতিতে শহরের আবর্জনা পরিষ্কার করার পাশাপাশি সড়কের গর্ত ভরাট করে মানুষের যাতায়াত স্বাভাবিক করে তুলতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসন সহ শিলচর পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করেছেন জনগণ। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে মহিলার করুণ মৃত্যু আসামের পাথারকান্দির কলকলি ঘাটে। মালবাহী ট্রেনের চাকায় পিষ্ট হয়ে এক মহিলার করুণ মৃত্যু ঘটেছে পাথারকান্দির কলকলি ঘাটে। মৃতের নাম মলিনা সিনহা, বয়স 42 বছর, বাড়ি স্থানীয় থানাধীন কচুবাড়ি গ্রামে। শুক্রবার দুপুরে তিনি কলকলি ঘাট এলাকার রেল সড়কের পাশ দিয়ে পায়ে হেঁটে যাবার সময় বদরপুর থেকে ত্রিপুরাগামী মালগাড়ির সংস্পর্শে এসে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান। পরে পাথারকান্দি সমজেলার এডিসি অদিতি নুনিশার উপস্থিতিতে বারুইগ্রাম রেল পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শ্রীভূমি জেলা সদর হসপিটালে প্রেরণ করে। এ কাণ্ডে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে আসে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। তো ওইখানে মালগাড়ি উঠতে আসছিল, কলকলিঘাট থেকে যেতে আসছিল ধর্মনগর। তখন একটা আমরা শব্দ পাইয়া দৌড়ে বাইরেছি রাস্তা, বাইরের দিকে একজন মহিলা ওদিক থেকে যেতে আসে, আর ওদিক মালগাড়ি আইছে, তখন তারে বাড়ি মারিয়ে একদম পুরো রেলের মিডিলে ফেলা দিয়েছে। আচ্ছা, ফেলা নিয়ে আমরা দৌড়ে আইছি, দেখি তো মানে মারা গেছে এখানে। আচ্ছা, মানুষটা চিনাক্ত হয়েছে? মানুষ তো চিনা হয়েছে, এখন তো তার বাড়ির থেকে গার্জিয়ান আইসে, আইয়া তার নাম চালনা সব জিগাইলাম, তো তোরা এখন কইলো। পুলিশও আইছিল, পুলিশও আইয়া জিগা করছে, আমরাও সাথ দিছি, একটু হেল্প করছি, আমরা নিচে নামাইয়া রাখছি। কোন জায়গার মানুষ বলেছিল? মানুষ ছিল কচুবাড়ির। আচ্ছা, কি নাম? নাম হলো মনিলা সিনহা। আচ্ছা আচ্ছা, কোন সময় ঘটনা হয়েছে? ঘটনা 11টার সময় হয়েছে। নমস্কার। মদ বিরোধী অভিযানে রাস্তায় নামলো প্রমিলা বাহিনী। গতকাল বৃহস্পতিবার দুপুর প্রায় 1টা নাগাদ দক্ষিণ ঘুরুয়া গ্রাম পঞ্চায়েতের 2 নম্বর ওয়ার্ডে নেমে এলেন এলাকার মহিলারা। দীর্ঘদিন ধরে ওই এলাকার বাসিন্দা বলাইধর নিজের বাড়ি থেকে অবৈধভাবে দেশীয় বিদেশি মদের ব্যবসা চালিয়ে আসছিলেন বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, এই মদের ব্যবসার জেরে যুব সমাজ ধ্বংসের পথে এগোচ্ছিল। পাশাপাশি পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙন সহ সামাজিক অবক্ষয়ের নানা ঘটনা ঘটছিল। বহুবার বোঝানোর পরও বলাইধর ব্যবসা বন্ধ না করায়
আজ এলাকার মহিলারা একজোট হয়ে মদ বিরোধী অভিযানে নামতে বাধ্য হন। অভিযান চলাকালীন প্রমিলা বাহিনীর সদস্যরা বলাইধরের বাড়ি থেকে খালি বোতল সহ কিছু দেশি মদের বোতল উদ্ধার করেন। এ সময় বলাইধর এক মহিলার উপর চড়াও হন বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ধর্মনগর থানার পুলিশ। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখে। এলাকাবাসীর অভিযোগ, বলাইধরের কাছে আসক্ত যুবকরা নিজেদের ঘরের মূল্যবান সামগ্রী বিক্রি করে মদের টাকা জোগাচ্ছিল। এ কারণে পরিবারগুলো চরম আর্থিক সমস্যায় ভুগছিল। স্থানীয় মহিলাদের বক্তব্য, আমরা চাই এই অবৈধ মদের ব্যবসা পুরোপুরি বন্ধ হোক, নইলে আমাদের সন্তানরা বাঁচবে না। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক। ঘটনাটা মানে আমি তো সঠিকভাবে প্রথমত জানতাম না। আমারে ফোন করা হয়েছে যে আমি আইতাম। আমি আইসে আওয়ার পরে দেখা যায় দিদিয়া কান্নাকাটি করে যে তাইনের হাজবেন্ডে এখানে মদ খায়, ঘরের যত জিনিস আছে সব কিছু বিক্রি করে তাইনের এখানে বিক্রি করে তাইনে মদ খায়। এখন তাইনের মেয়ের পরীক্ষা চলতেছে, 2টা মেয়ের পরীক্ষা চলতেছে। তাইনের নির্যাতন করে, মারাপিট করে, তাইনে বাচ্চা লইয়া ঘর থেকে বাইরে গেছে। এখন তাইনে যখন কান্নাকাটি করছে, একজন মেয়ে লোক হিসেবে আমরা একজন মেয়ে লোক ওই আমরা বাধ্যতামূলক তাইনের বাড়িতে হানা দিছি। হানা দিয়া কি আমরা হাতে নাতে মদ ধরছি। মদ কি তাইনে জলের মধ্যে চুবাই চুবাই রাখে বোতলটি। আমরা জলের মধ্যে নামে নামে বোতলটি বাইর করছি, কলসের মধ্যে বাইর করছি। যেহেতু আমি তাইনের সাথে আলাপ করতে গেছি যে আপনি এরকম কে লাগা করছেন, আমার এত বড় একটা এটা নিয়ে বাইরেছে, আমার মাথার মধ্যে বাড়ি দিত। আমি দৌড়াইয়া বয়ে হইয়া ঘর থেকে বেরিয়ে আইছি। এখন আমরা তাইনের বাড়িঘর ভাঙছি, প্রশাসনে দেখবো বাকিটা। যদি প্রশাসনে না দেখতে পারে আমরা পুরাপুরি আগুন লাগাই দিই। 38তম শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে অর্থাৎ বৃহস্পতিবার সন্ধ্যে 8 ঘটিকায় ভয়েস ক্লাবের উদ্যোগে এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এক বক্তব্যের মধ্যে দিয়ে জানান ভয়েস ক্লাব এবছরের শারদীয় দুর্গা উৎসবকে সামনে রেখে বিভিন্ন সামাজিক কাজ যেমন রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক স্বাস্থ্য শিবিরের মধ্যে দিয়ে ভয়েস ক্লাব এবারে শারদীয় দুর্গা উৎসবের সূচনা করবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম টাইম নেটওয়ার্ক। সাংবাদিক বন্ধুদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমরা অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করছি। পাশাপাশি সমস্ত কদমতলা এলাকার বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের, সারা রাজ্যবাসীর প্রতি আমরা শারদীয় উৎসবে শান্তি সম্প্রীতি অটুট রাখার বার্তা দিচ্ছি। আপনারা শুনে খুশি হবেন, কদমতলা বয়েজ ক্লাব এবারে 38তম মায়ের পুজোয় আমরা ব্রত হয়েছি। এই উপলক্ষে এবারে দুর্গোৎসবকে সামনে রেখে আমরা বয়েজ ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবির এবং বিনামূল্যে স্বাস্থ্য শিবির আগামী 27 তারিখ শনিবার সকাল 10 ঘটিকা থেকে কদমতলা স্কুলে অনুষ্ঠিত করতে যাচ্ছি। আমাদের এই স্বাস্থ্য শিবিরে সহযোগিতা করছেন ধর্মনগরের হেলথ কিউ নার্সিং হোম। আজকের এই সাংবাদিক সম্মেলনে প্রথমেই আমরা ওনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের কদমতলা ব্লক এলাকা, কালাছড়া ব্লক এলাকার আপামর জনগণের কাছে আমরা আহ্বান রাখব, আপনারা এই স্বাস্থ্য শিবিরে আপনাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান দেওয়া হবে, সেই সুযোগটুকু আপনারা গ্রহণ করবেন। এবং আমাদের এই স্বাস্থ্য শিবিরে বিশেষভাবে ডক্টর হিসেবে উপস্থিত থাকবেন শ্রী হংস শিপানি, MS লেফটিও সেনবি শিলচর সার্জন এবং মেডিসিন বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ এই স্বাস্থ্য শিবিরে উপস্থিত থাকবেন। এবং এখন পর্যন্ত আমরা যতটুকু তৈরি করতে পেরেছি, প্রায় 50 জন আমাদের ক্লাবের যারা সদস্য রয়েছেন ওনারা রক্তদান
করবেন এবং আমরা আশা রাখছি 1-2 দিনের মধ্যে আরও কিছু নাম আমরা নথিভুক্ত করতে পারবো। তাই সর্বস্তরের কদমতলা এলাকার যুবক ভাইদের কাছে আমরা অনুরোধ রাখব, এক ফোঁটা রক্ত একটা মানুষের প্রাণ বাঁচতে পারে। রক্তদান শিবির আপনারা দেখেছেন, রাজ্য সরকারও বিভিন্নভাবে উদ্যোগ গ্রহণ করেছেন। সারা রাজ্যে রক্ত স্বল্পতা রয়েছে, বিভিন্ন হাসপাতালে রক্ত স্বল্পতা রয়েছে। তাই আপনারা এই মহতি উদ্যোগে এগিয়ে আসবেন এই আশা রাখছি। এবং শারদ উৎসব আমাদের স্কুল মাঠে আমরা পূজা করে থাকি। সমস্ত আমাদের এই এলাকার যারা দর্শনার্থী আছেন মায়ের দর্শন করবেন, আপনারা পুজো উপভোগ করবেন। কদমতলা এলাকায় শান্তি সম্প্রীতি আমাদের মিলন যাতে অটুট থাকে, সবার মিলনে যাতে এবারের শারদ উৎসব একটা অন্য রূপ ধারণ করে, সেই কথাগুলো বলে আপনাদের সবাইকে আমরা কৃতজ্ঞতা জানিয়ে আজকের এখানে